আজকে শুনবেন আমি বীরাঙ্গনা বলছির ষষ্ঠ পর্ব। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। মাঝে মাঝে কারো ব্যাধি মৃত্যু বা শারীরিক লাঞ্ছনা ছাড়া দিন এমনি করেই গড়িয়ে যাচ্ছিল। বন্দীদের ভেতর নানা বয়সের স্বভাবের মেয়ে ছিল। 14-15 বছরের মেয়ে থেকে 40 বছরের যৌবতীর্ণ মহিলাও ছিলেন। কেউ প্রায় সবসময় কাঁদত, কখনো নীরবে, কখনো সুর করে, তবে জোরে না। আওয়াজ বাইরে গেলে কঠোর শাস্তি পেতে হতো। কেউ না কেঁদে শুধুই চুপ করে বসে থাকত, মনে হতো বোবা হয়ে গেছে। কেউ কেউ গল্প করত, হাসত। নিস্তরঙ্গ জীবনে এমনি মৃদু কম্পন কখনো কখনো অনুভূত হতো। খাবার আসতো টিনের বাসনে, বেশিরভাগ সময়ই ডাল, রুটি অথবা তরকারি নামের ঘ্যাট রুটির সঙ্গে দেওয়া হতো। ভাত কখনো দেয়নি। যে মেয়ে লোকটা খাবার দিত সে বলতো কার কি জাত, তাই গোস্ত দেওয়া হয় না। মনে মনে হাসলাম, কারণ শরৎচন্দ্রের শ্রীকান্ত তো পড়ে ফেলেছি। 20 বছর ঘর করা সহজ, কিন্তু হেসেলে ঢুকতে দেওয়া বড় কঠিন কাজ। তাই বিছানায় নিতে বাধা নেই, কিন্তু গোবাংশে বোধহয় বাধা আছে। না, পাকিস্তানিদের যতটা হৃদয়হীন ভাবতাম ওরা প্রকৃতপক্ষে তা নয়। নইলে এমন করে জাত বাঁচাবার মহানুভবতা দেখানো কি সোজা কথা? যাক, যার যা জাত তা অন্তরে রেখে দাও। দেহ তো মহাজনের ভোগে উৎসর্গ হয়েছে। প্রথম প্রথম বাইরের কোনো খবর পাইনি, কিন্তু এই জায়গাটা এসে এমন একটা জমাদারনি পেলাম যে ফিস ফিস করে অনেক খবর আমাদের বলতো। প্রথমে জানলাম জায়গার নাম ময়মনসিংহ, কাছেই কমলগঞ্জ, নাকি এক গঞ্জে খুব যুদ্ধ হচ্ছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে। যুদ্ধ যে হচ্ছে সেটা টের পেলাম এই শয়তানদের কথাবার্তা থেকে। আমরা যারা প্রথম দিকে একসঙ্গে ছিলাম তারা কিন্তু একসঙ্গে নেই। এক এক সময় এক একজন অথবা একাধিক জনকে বেছে অথবা জায়গায় নিয়ে যাওয়া হতো। জানতামও না কে কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি। তবে আজকাল আমাদের ক্যাম্পের থেকেই গোলাগুলি শব্দ শোনা যেত। ভাবতাম এদিক ওদিক যা হয় একটা হয়ে গেলেই হয়, হয় বাঁচব না হয় মরব। এমনি ভাবে মরে বেঁচে থাকার যন্ত্রণা থেকে মুক্তি পেলেই বাঁচি। একদিন হঠাৎ করে ভোর রাতে সবকিছু ফেলে আমাদের জিপে করে কোথায় যেন নিয়ে গেল। যেখানে এলাম সেখানে কিছু তাঁবু আর আমাদের জন্য কাঁচা বাঁশ ও দরজার বেড়া দেওয়া একটা ঘর ও টয়লেট। তবে বেড়ার ফাঁক দিয়ে বেশ আলো দেখা যায়। দিন রাত বোঝা যায়, চারদিকে নিঝুম মনে হয়। দিনের বেলা এখানে লোকজন প্রায় থাকেই না, কিন্তু রাঁধুনিটা বলল সব কথা মাথায় এনে পালাবার চেষ্টা করো না, জান খোয়া যাবে। ওরা একটু দূরেই গাছপালা দিয়ে ঝোপের মতো করে ওখানেই থাকে, ওখান থেকেই তোপ দাগে। ভাবলাম তাহলে কি ওই হেডকোয়ার্টার মুক্তিবাহিনীর দখলে চলে গেছে? আল্লাহ, তাই যেন হয়। এখন সকাল বিকাল বেশ শীত শীত করে, রাতে কম্বল গায়ে দিতে হয়। কখনো কখনো দিনেও ঠান্ডা লাগে। তাতে মনে হয় নভেম্বর বা ডিসেম্বর মাস হবে। ইস, কত দিন হয়ে গেল। এসেছি মে মাসে, আর আজ বছরের শেষ। আর কত? গোলাগুলির শব্দ প্রায় বন্ধ। রোজই রাতে ভারী ট্যাঙ্কের শব্দ পাই। মনে হয় এখান থেকেও জিনিসপত্র সরাচ্ছে। তাহলে যাচ্ছে কোথায়? কিন্তু না, সব আশা ব্যর্থ করে দিয়ে আবার আকাশ থেকে বোমা পড়ল। কারা বোমা ফেলছে? এ তো যুদ্ধ নয়, এক পক্ষই বোমা ফেলে যাচ্ছে।
কোনো কথা কোথাও গোপন থাকে না। ফিসফিসানির মাধ্যমে জানলাম ভারতীয়রা বোমা ফেলছে, কিন্তু ওরা কেন? আমরা আবার কার হাতে গিয়ে পড়ব? এই ক্যাম্পে একজন বয়স্ক হাবিলদার ছিল, প্রায় 60-এর কাছে বয়স। জাতিতে পাঠান হলেও লোকটার মনে মায়া মমতা আছে। আমার সঙ্গে কেন জানি না ভালো ব্যবহার করত। আমি ভোগ্যপণ্য হলেও এতদিন আমার জন্য দুঃখ প্রকাশ করেছে, কিন্তু আজ 3 দিন থেকে ওকে খুবই গম্ভীর ও ভারাক্রান্ত দেখছি। সাহস করে জিজ্ঞেস করলাম, খান সাহেব, তোমার কি হয়? এবার তাহলে তোমার দেশে ফিরে যাবে। খুব আনন্দ হচ্ছে না? কিন্তু আমাকে কোথায় ফেলে যাবে? লায়েক খান মাথা নেড়ে জবাব দিল, না বেগম, দেশে ফিরে যাব না। তোমার দেশেই আমার কবর হবে। আমরা হেরে গেছি। কয়েকদিনের ভেতর হয় আমাদের মেরে ফেলবে, না হয় বন্দি করবে। মুক্তির হাতে পড়লে বাঁচবার কোনো আশা নেই। আনন্দে উত্তেজিত হলেও বুদ্ধিহারা হলাম না। বললাম, খাঁ সাহেব, আমাকে শাদি করো। আমি তোমাকে মুক্তির হাত থেকে বাঁচাবো। লায়েক খান বোকা নয়, মাথা নেড়ে বলল, তা হবে না বিবি। ওরা আমাদের একজনকেও রাখবে না। পাঠানপুত্র বিষাদ ভরা কণ্ঠে বলল, তাছাড়া তুমি বেঁচে যাবে। দেশওয়ালার সঙ্গে তোমার বিয়ে হবে, ঘর হবে, সুখে থাকবে। তুমি খুব ভালো মেয়ে। দেখো, আমার কথা সত্যি হবে। একদিন জিদ ধরলাম, না, তোমার আমাকে বিয়ে করতে হবে। কারণ জানতাম, না, এ না হলে আবার না জানি কাদের হাতে গিয়ে পড়ব। আমার সমাজ আমাকে নেবে না, এ আমি জানি। কারণ যেদিন ধরে এনেছিল সেদিন যখন কেউ এগিয়ে আসেনি, আজও কেউ হাত ধরে নিয়ে যাবে না। কিন্তু বাবা, বড় ভাইয়া, লালু, ওরা আসবে না। হঠাৎ দেখি আমার দুগাল বেয়ে চোখের জলে বন্যা নেমেছে, আর পেট্রিসেনে লায়েক খান আমাকে কাছে নিয়ে চোখের জল মুছে দিচ্ছে। কাছে নিয়ে বলল, ঠিক আছে, এখন তো যুদ্ধ শেষ। ক্যাম্পের মৌলভী সাহেবকে বলে দেখি যদি রাজি হয়। আর কেউ জানবে না, শুধু তুমি, আমি আর মৌলভী সাহেব। ঠিক সন্ধ্যার আগে মৌলভী সাহেব নিকাহ পড়িয়ে দিলেন। তিনি এদেশীয় মনে হলো, বেশি কিছু পাওয়ায় খুব বেশি খুশি হয়েছেন। বললেন, ভালোই হলো তোর জন্যে। খান সাহেব ভালো মানুষ, তোকে ফেলবে না। পরদিনই ছোটাছুটি, চেঁচামেচি, কিছু গুলির শব্দ। এদিক ওদিক লোকজন দৌড়চ্ছে, কিন্তু সিপাহীরা যার যার হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার স্বামীর কোমর ধরে ঝুলছি, কিন্তু কি আশ্চর্য, মানুষটা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল না। কে যেন লাউড স্পিকারে হুকুম দিল, ওরা সব হাতিয়ার ফেলে দিল যার যার পায়ের কাছে। কিছু মুক্তিবাহিনীর লোক, কিছু বিদেশি সিপাই মনে হলো, কারণ ওরা হিন্দিতে হুকুম করছিল। জানালো বন্দি মেয়েরা মুক্ত। ওদের অভিজ্ঞতা আছে, তাই কিছু শাড়ি সঙ্গে এনেছে। সবাই পরে যে যেদিকে পারল ছুটল। আমি শাড়ি পরলাম, কিন্তু লায়েক খানের হাত ছাড়লাম না। এতক্ষণে বুঝলাম হিন্দি ভাষীরা ভারতীয় সৈন্য। একজন বলল, মা, তোমার ভয় নেই। তুমি বললে তোমাকে তোমার ঘরে পৌঁছে দেব। আমার স্বামী করুণ নয়নে আমার দিকে তাকালো। আমি বললাম, আমার কোনো ঘর নেই, ইনি আমার স্বামী। আমাদের ধর্মমতে বিয়ে হয়েছে। একে যেখানে নেবেন আমিও সেখানে যাব। সে ভাই হাসলো। পাকিস্তানি জওয়ানদের সঙ্গে আমাকেও বন্দি হিসাবে নিয়ে ট্রাকে তুলল। অফিসার একজনও ছিল না। ব্যাপারটা বুঝতে পেরে সব পালিয়েছে। অবশ্য পরে শুনেছি, পথেই অনেকেই মুক্তিবাহিনীর হাতে ধরা পড়ে তাদের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করেছে। তারাই পশুদের কাছ থেকে যে অত্যাচার পেয়েছে তার প্রতিশোধ নিয়েছে নির্মমভাবে।
তবে ভারতীয় সৈন্যরা পেলে বন্দি করেছে, মারেনি, কারণ যুদ্ধ যখন শেষ হয়ে গেল বন্দিকে ওরা মারবে না। এটা নাকি যুদ্ধের নীতি বিরুদ্ধ, জানি না, সবাই খানের কাছ থেকে শোনা। এবার আমাদের গন্তব্যস্থান সোজা ঢাকা সেনানিবাস। পথে আরো ট্রাক, জিপ চলল আমাদের সঙ্গে সঙ্গে। ঢাকায় ব্যারাকে পৌঁছলাম। ওদের অফিসাররা সুন্দর সব বাড়িতে আছে, আমাদের ব্যারাকেই রাখলো, কিন্তু হাবিলদার একটি আলাদা কামরা পেল তার জরুর জন্য। আমি বেঁচে গেলাম কেমন করে তাই ভাবছি। লায়েক খানের শোকরানা নামাজ পড়া বেড়ে গেল, কারণ ও ভাবতে পারেনি যে জানে বাঁচবে। শুধু বারবার বলে আমার তকদিরেও ও বেঁচে আছে, আর বেঁচে যখন আছে তখন দেশে একদিন না একদিন ফিরবেই, আর বিবি বাচ্চার সঙ্গে দেখা হবেই। সব শুনে থেকে থেকেই বুকটা কেঁপে ওঠে, তাহলে আমাকেও কোথাও ফেলে দেবে। ও আমাকে আশ্বাস দিল মুসলমানের বাচ্চা যখন হাত ধরেছে তখন ফেলবে না। এটা তর্কের সময় নয়, কারণ উপস্থিত আমরা সমূহ বিপদ। নইলে বলতে ইচ্ছে হচ্ছিল, এই পর্যন্ত তোমরা কতজনে হাত ধরেছ আর ছুঁড়ে ফেলেছ, কিন্তু জীব ওষ্ঠ সব আমার এখন বন্ধ। আমরা পৌঁছবার পরদিনই আমাদের নাম ঠিকানা লিখে নিয়ে গেল। আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওই ময়মনসিংহ কলেজের দুজন উচ্চশিক্ষিত মহিলা ছিলেন। এখানে প্রায় ৩০ জন আমরা সব সময় একসঙ্গে থাকতাম, সলা পরামর্শ করতাম। আপারা বললেন নাম ঠিকানা সব ঠিকঠাক মতো দিতে, দেশের লোক জানুক এই পশুরা আমাদের কি করেছে। ৪ দিনের দিন বাবা এসে হাজির, আমাকে ডেকে নিয়ে একটা ঘরে বসালো। বাবা এলেন। এ কি চেহারা হয়েছে বাবার! জীর্ণ শীর্ণ দেহ, এই কমাসে অর্ধেক মাথা সাদা হয়ে গেছে। কয়েক সেকেন্ড দুজনেই নীরব রইলাম, তারপর ছোটবেলার মতো দৌড়ে বাবার কোলে আছড়ে পড়লাম। কিছুক্ষণ দুজনেই শুধু কাঁদলাম। তারপর বাবার কাছে শুনলাম আমাকে নিয়ে যাবার প্রায় ঘন্টা ২ পরে বাবা আসেন। বড় ভাই আর আসেনি, ওখান থেকে মুক্তিবাহিনীর ক্যাম্পে চলে যায়। বাবা এসে লালুকে পাগলের মতো কাঁদতে দেখেন। মা ও মিলুকে হাসপাতালে নিয়ে যান। খোদার রহমতে মিলু ধীরে ধীরে ভালো হয়ে ওঠে, কিন্তু মা হাসপাতালেই মারা যান। চোখ মুছে শোক ভুলে বাবাকে উঠে দাঁড়াতে হয়। অন্যের জোগাড় করতে নরসিংদীতে আসতে হয় দোকান চালাতে। শেষের দিকে দোকান প্রায় বন্ধ থাকতো। আমার কথা বলে অনেকে সহানুভূতি দেখাতো, অনেকে টিটকারি দিত আমি নাকি ইচ্ছে করে লাফিয়ে জিপে উঠেছি। যারা আমার সন্ধান দিয়েছিল তারা বাবাকে বেশি নির্যাতন করেছে, কিন্তু ১৬ই ডিসেম্বরের মধ্যেই সব পালিয়েছে। বড় ভাই পাগলের মতো ওদের খুঁজে বেড়াচ্ছে। সে আবার কি ঘটায় কে জানে। আমার চোখের সামনে পানিতে তখন আমার বুক শাড়ি ভিজে গেছে। বাবা বললেন, চল মা, তোর নিজের ঘরে ফিরে চল। বড় দুর্বল হয়ে বললাম। মা মনে হলো বাবার সঙ্গে ছুটে যায় আমাদের সেই আনন্দময় গৃহে, যেখানে লালু, মিলু, বড় ভাই আজও আমার পথ চেয়ে আছে। কিন্তু না, এই মানুষটিকে আর আঘাত দিতে আমার মন চাইল না। বাবাকে বললাম, তুমি ফিরে যাও, আমি এদের সঙ্গে ভালোভাবে কথা বলে দেখি ওরা আমাদের জন্য কি ব্যবস্থা করে। বাবা নাছোড়বান্দা, বললেন, আমি কারও কোনো অনুগ্রহ চাই না, তুই আমার মেয়ে, আমার কাছেই থাকবি, যেমন এত বছর ছিলি। অনেক কষ্টে সেদিন বাবাকে ফিরিয়েছিলাম। আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম শুধু পাকিস্তানি দস্যু নয়, নিজেদের দুর্বৃত্ত
মৃত্যুদেরও চিনেছে দুর্দিনে। যারা আমাদের জায়গা দেবে তাদের অবস্থা কি দাঁড়াবে? নিজেরা তো মরেছি, ওরা তো এমনি মরে আছে, ওদের আর মেরে লাভ কি? তবুও বাড়ি ফেরার লোভটাকে কিছুতেই ছাড়তে পারলাম না। সেই শোবার ঘরের কোণের শিউলি গাছটা মা রোজ সকালে অজু করে এক বদনা পানি ওর গোড়ায় ঢালতেন। ডিসেম্বর মাস, না, ফুল এখনো শেষ হয়নি। পাড়ায় মেয়েরা হেনা, রাবু সব আসতো ফুল কুড়োতে। বাবাকে জিজ্ঞেসও করতে ভুলে গেলাম ওরা কি আছে না আমার মতো হারিয়ে গেছে। আর কখনো ওই ফুল ছুঁয়ে দেখবে না। আমি তো আজ সবার কাছে অপবিত্র, অস্পৃশ্য। মনে পড়লে রান্নাঘরের মেঝেতে পিঁড়ি পেতে রাতে সবাই একসঙ্গে খেতে বসতাম। মা সবাইকে দিয়ে পরে নিজে খেতেন। আমার খাওয়া হলে উঠে যেতাম পড়াশোনার তাগিদে। মা খেতেন, বাবা বসে বসে মায়ের সঙ্গে গল্প করতেন। কুপির আলো মায়ের মুখের এক পাশে এসে পড়তো। আলোর শিখাটা কাঁপতো মায়ের মুখও, যেন কেঁপে কেঁপে উঠত। হঠাৎ ডুকরে ডুকরে কেঁদে উঠল, মা, মাগো। সঙ্গীরা সান্ত্বনা দিত, তবু দ্বিধা দ্বন্দ্বের সীমা ছিল না। তারপর একদিন তিনজন আপা এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে কথা বলতে। খুঁটে খুঁটে সব শুনে বললেন, কেন তোমরা পাকিস্তানে চলে যাচ্ছ? দেশ তোমাদের দায়িত্ব নেবে। প্রধানমন্ত্রী তোমাদের বীরাঙ্গনা খেতাব দিয়েছেন, শোনোনি? নীরা আপা সবচেয়ে শিক্ষিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেষ পর্বের ছাত্রী ছিলেন। তিনি আপাদের সঙ্গে যথেষ্ট তর্ক বিতর্ক করলেন। ইতিমধ্যেই আগত তিন আপার নাম জেনেছি, নওসাবা, শরীফা আর নীলিমা। এরা এসেছে আমাদের ফিরিয়ে নিতে। হঠাৎ করে ওই দিন আবার বাবাও এসে উপস্থিত হয়েছেন। আমাদের ভেতর অধিকাংশই বিবাহিত ছিলেন। তাদের স্বামী এসেছে, কথা বলেছেন, কেউ কেউ শাড়ি উপহার দিয়ে গেছেন, কিন্তু ফিরিয়ে নিতে পারবেন না এ কথা অসংকোচে জানিয়ে গেছেন। কারণ তাদের সমাজ আছে, সমাজ আর 5 জন আছে। তাদের ভেতর তো এই ভ্রষ্টা কলঙ্কিনীদের নিয়ে তোলা যাবে না। স্বামীর ইচ্ছা আছে, তবে উপায় নেই। এসব মন্তব্য থেকে আমরাও আমাদের অবস্থান জেনে নিয়েছিলাম। স্বামী যখন ঠাঁই দিতে পারে না, তখন কোন রাজপুত্র আমাদেরকে যেচে এসে ঘরে নেবে? সুতরাং না, আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আমার বয়স ছিল সবচেয়ে কম। আমি বললাম, আপনারা যে আমাকে থাকতে বলছেন, আমি কোথায় থাকব? এক আপা বললেন, কেন, তোমার বাবা তোমাকে নিতে এসেছেন। বললাম, বাবার ঘাড়ের বোঝা হব না। এক আপা বললেন, বেশ তো, তুমি আমার কাছেই থাকবে। হঠাৎ কেন জানি না আমি জ্বলে উঠলাম, আপনার কাছে থাকব? প্রতিদিন চিড়িয়াখানার জীবের মতো আমাদের দেখবার জন্য আপনার বাড়ির দরজায় দর্শনার্থীর ভিড় হবে। আপনি গর্বিত মুখে আমাকে দেখাবেন, কিন্তু তারপর আমার ভবিষ্যৎ কি হবে? ওই আপা আমার আচরণে ক্ষুব্ধ হয়ে বললেন, পাকিস্তান যেতে চাও? ওখানে কি পাবে? ওখানে তো তোমাকে নিয়ে পতিতালয় বিক্রি করে দেবে এরা। তাতে তোমার কোনো সুবিধা হবে? সুবিধাই হবে আপা, ওখানে পতিতাবৃত্তি করি আর রাস্তায় ঝাড়ু দিই, লোকে আমাকে চিনবে না। স্বামী সন্তান অন্তত সামনে দাঁড়িয়ে টিটকারি দেবে না। ওরা ক্ষুব্ধ হয়ে চোখ মুছে চলে গেলেন। শুনেছি কলকাতা থাকতেই নীরা আপাকে তার ভাইয়েরা ফিরিয়ে নিয়ে গেছে। জানি না তিনি কোথায় কতটা সুখ ও সম্মানের জীবন যাপন করছে। বঙ্গবন্ধু ফিরে এলেন, চারদিকে স্বাধীনতার উৎসব। শুধু অন্ধকার গুহায় সর্বশ্রান্ত আমরা কজন বন্দিনী, নিঃস্ব, রিক্ত। আজ নিজেকে বাঙালি বলে পরিচয় দেবার সম্বলটুকু আমরা খুয়ে বসে আছি। কেন এমন হলো?
শুধু আমরা নারী বলেই অপবিত্র আর রাজাকার আল বদরেরা পাপ করেও আজ আমাদের গণ্যমান্য ব্যক্তি। এ তোমার কেমন বিচার আল্লাহ? তবে তোমার কাছে নাকি সব সমান? আল্লাহর কাছে শুধু পুরুষের বক্তব্যই পৌঁছয়, দুর্বল ভীরু নারীর কণ্ঠ সেখানে নীরব। যাক, শেষ পর্যন্ত ভারত হয়ে পাকিস্তানে এসে পৌঁছলাম। এখন লায়েকা খানের 1 মাসের ছুটি। এরপর সে জানতে পারবে কোথায় সে থাকবে। ইতোমধ্যে আমি বুঝতে পেরেছি আমি সন্তান সম্ভবা। আমার স্বামীও বুঝেছেন। আমাকে অভয় দিয়ে বললেন তার প্রথম স্ত্রী কখনো গায়ের বাইরে আসবে না, তাই ও আমাকে সাথেই কর্মস্থলে রাখতে পারবে। এতদিন ছিল নিজের চিন্তা, এখন এই ক্ষুদ্র জীবের অস্তিত্ব আমাকে চঞ্চল করে তুলল। আমরা রাওয়ালপিন্ডিতে লায়েকের এক দোস্তের বাড়িতে উঠলাম। ওরা লোক খুব ভালো, আমাকে বেশ আদর করেই গ্রহণ করলেন। কোনো জিজ্ঞাসা, কোনো সন্দেহ বা ইতস্তত ভাব ওদের ভেতর দেখলাম না। লায়েক খান ওদের কাছে আমাকে দিন 15 জন্য রেখে দেশে গেল বিবি বাচ্চাকে দেখতে। আমি মনে মনে প্রমাথ গুনলাম, কিন্তু লাল খানের স্ত্রী আমাকে আশ্বাস দিয়ে বললেন লায়েক খান অত্যন্ত পরহেজগার মানুষ, তাকে অবিশ্বাস করবার কোনো কারণ নেই। তাছাড়া পাঠানেরা কথার খেলাপ খুবই কম করে। ভাষা বুঝি না, কারণ ভাঙ্গা ভাঙ্গা উর্দু বুঝলেও পশতু আমার বোধগম্য হতো না। ইশারা ইঙ্গিতে লাল খানের স্ত্রীর সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়ে গেল প্রথম দর্শনেই। ও বুঝতে পেরেছে আমি মা হতে চলেছি। বলল, আল্লাহ মাফ করুক, তোমার একটা মেয়ে হোক। দেখো না, আমার 2 ছেলে আমার কাছেই আসে না। বাপের সঙ্গে অফিসে, বাজারে, গায়ের খেতে খেলায় সব জায়গায় যায়। একটা মেয়ে থাকলে আমাকে ঘর গৃহস্থলীর কাজ কত সাহায্য করতে পারত, আমার সঙ্গে সঙ্গে তা ফিরত। ভাবলাম নারীর দুর্ভাগ্যের কথাও জানে না, তাই ও মেয়ে চায়। মেয়ে হলেই আমি হয়তো গলা টিপেই মেরে ফেলবো। লায়েক খানের মুখেও শুধু মেয়ে মেয়ে। অবশ্য মেয়ের বিয়েতে ওরা টাকা পয়সা পায়, আর ওদের দেশে মেয়ের সংখ্যা কম, তাই এত কন্যা প্রীতি। ঠিক সময় মতো লায়েক খান ফিরে এলো এবং তদবির করেই তার পোস্টিং জোগাড় করলো। থাকতে হবে করাচিতে। লায়েকের কোনো চিন্তা নেই, ওখানেও ওর অনেক পেশোয়ারি দোস্ত আছে। দেখলাম ও বেশ বন্ধুবৎসল। লাল খানের বউকে একটা রূপার হার উপহার দিল। অবশ্য বন্ধুর হাত দিয়ে এরা পরস্পরকে ভাই বোনের মতো দেখে। দরজার আড়ালে থেকে কথাও বলে, তবে সামনে আসে না। গালাগালি করে, গলাগলি করে হেসে কেঁদে বিদায় নিলাম। অতঃপর এলাম করাচিতে। লায়েক খান দেশ থেকে বেশ খোশ মেজাজেই ফিরে এসেছে। বউয়ের কথা অবশ্য আমাকে কিছু বলেনি, কারণ জানে আমার শুনতে ভালো লাগবে না। ওর 2 ছেলে, বড়জনের বয়স 17 বছর আর তার পরের ছেলের বয়স 14 বছর। মেয়ে সবচেয়ে ছোট, তার নাম ফাতিমা। এই মেয়ের গল্পই সে সবচেয়ে বেশি করে। আমিও জিজ্ঞাসা করি, সে উত্তর দিয়ে খুশি হয় এবং তার কথাবার্তায় বুঝলাম আমার কথা বিবিজান এখনো জানে না। জানবার মতো সাহস এই বৃদ্ধের নেই। মাঝে মাঝে আমারও ভয় হয়, কে জানে জানতে পারলে আমার গলা কাটবে কিনা। তবে ভরসা বিবি জানের গায়ের বাইরে আসেন না। শেষ পর্যন্ত ছেলে হলো আমার, দিব্যি স্বাস্থ্যবান আর বাপের মতোই সুপুরুষ। মেয়ে হয়নি বলে খোদার কাছে শুকরিয়া জানালাম। যাক, দুর্দিন এলে ছেলেকে বুকে নিয়ে গাছতলাতেই পড়ে থাকতে পারবো। আজকের এই পর্যন্তই শেষ করলাম। আগামী পর্বে এর বাকি অংশ শুনতে পারবেন। সবাই ভালো থাকুন।